Assalamualaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমেরিকান পোয়েট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে মেজর থিমস অফ এমিলি ডিকেন্স পোয়েট্রি, অর্থাৎ এমিলি ডিকেন্স তার কবিতাতে যে থিমগুলো ব্যবহার করে সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। বা হচ্ছে এমিলি ডিকেনসন তার প্রত্যেকটা কবিতাতে যে কমন থিমের ব্যবহার করে সেটা নিয়ে আজকের প্রশ্নে আমরা আলোচনা করব। তো এখানে বলা হয়েছে যে থিম হচ্ছে যে কোনো সাহিত্যকর্মের জন্য একটা ফান্ডামেন্টাল ফ্যাক্ট, অর্থাৎ থিমের ব্যবহার করতেই হবে। এবং এখানে বলা হয়েছে যে একটা পোয়েট্রিকে সাকসেসফুল করতে হলে সেখানে থিমের কি ব্যবহার করা হয়, এবং এই থিমটা মূলত ব্যাকবোন হিসেবে কাজ করে একটা পোয়েট্রি বা একটা পোয়েটকে তার কার্যক্রমের দিক থেকে সাকসেসফুল করতে এই থিমটা মূলত একটা ব্যাকবোন হিসেবে কাজ করে। এবং এখানে আরও বলা হয়েছে যে এমিলি ডিকেন্স যে একটা ক্রিয়েটিভ জিনিয়াস বা এমিলি ডিকেনসনের মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে সেটা মূলত বোঝা যায় কিভাবে তার ডিফারেন্ট টাইপের থিম ব্যবহার দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি হচ্ছে একজন ক্রিয়েটিভ পোয়েটস। তো এই পয়েন্টে মূলত এটাই বলা হয়েছে। দেন হচ্ছে থিম অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে থিমটা তিনি নিতেন সেটাই এখানে বিস্তারিত এখন বলবো। এখানে বলা হয়েছে যে এমিলি ডিকেন্স প্রকৃতির যে একটা প্রয়োজনীয়তা সেটাকে তিনি ফিল করেন বা বুঝতে পারেন। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা কবি বা প্রত্যেকটা রাইটার যে কিনা প্রকৃতি রিয়েলিটি এই জিনিসগুলো সম্পর্কে সে বেশি বোঝে। তো এখানে ওটাই বলা হয়েছে যে প্রকৃতির যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এমিলি ডিকেনসন খুব ডিপলি বুঝতেন। এবং এখানে আরও বলা হয়েছে যে তার এই যে কাব্যিক যেই গুণটা সেটাকে আরও বেশি গ্লোরিয়াস করে দেয় মূলত এই থিমগুলোর ব্যবহার, অর্থাৎ থিম অফ নেচার। এবং এখানে বলা হয়েছে যে তিনি খুব সুন্দরভাবে খুব হারমোনিয়াসলি তিনি হচ্ছে প্রকৃতি দিয়ে মূলত প্রকৃতিকে কেন্দ্র করে মূলত মানুষকে তিনি হচ্ছে কি প্রেজেন্ট করতেন বা হচ্ছে মানুষের প্রতিচ্ছবি তিনি প্রকৃতিতে দেখতেন। অর্থাৎ এখানে হচ্ছে বলা হচ্ছে সহজ ভাষা যে প্রকৃতির মধ্য দিয়ে অর্থাৎ প্রকৃতিকে পার্সোনিফাই করে মূলত তিনি এখানে মানুষকে বোঝাতেন। মানুষের প্রতিচ্ছবিটা তিনি প্রকৃতির মধ্যে সবসময় দেখিয়েছেন তার বিভিন্ন কবিতাতে। এবং এখানে বলা হয়েছে প্রকৃতির যে একটা আনন্দ, প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেই সব কিছু হচ্ছে তিনি দর্শকদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরেন। তো এখানে বলা হয়েছে যে এমিলি ডিকেনসন প্রকৃতির প্রতি তার যেই মুগ্ধতা সেটাকে তিনি বিভিন্নভাবে ব্যাখ্যা করেন এবং সেটা তার বিভিন্ন ধরনের কবিতা, যেমন এ বার্ড কাম ডাউন দ্য ওয়াক অ্যান্ড এ ন্যারো ফিলো ইন দ্য গ্রাস। তো এই দুইটা কবিতাতে তিনি হচ্ছে খুব সুন্দরভাবে প্রকৃতির প্রতি তার যে পার্সপেক্টিভ যেই ম্যাটার বা তার যেই অ্যাটিটিউড প্রকৃতির প্রতি সেটা তিনি এখানে বিস্তারিতভাবে এই দুইটা কবিতাতে তিনি দেখান। দেন হচ্ছে থিম অফ লাভ, অর্থাৎ তার কবিতাতে তিনি হচ্ছে ভালোবাসা নিয়ে যে থিম তিনি ব্যবহার করেন। তো এখানে বলা হয়েছে যে এমিলি ডিকেন্স এই যে লাভ এই জিনিসটার প্রতি তার হচ্ছে একটা অন্য রকম একটা তার একটা আবেগ কাজ করতো, একটা ইমোশন কাজ করতো, এবং তিনি হচ্ছে সবসময় এই ভালোবাসাকে রিপ্রেজেন্ট করতেন তার বিভিন্ন কবিতাতে। মূলত তার মেইন থিমটাই থাকতো কি লাভ নিয়ে। যেমন আমাদের ওয়াইল্ড নাইটস এটা পড়লে আমরা বুঝতে পারি যে এটার মেইন থিমই কিন্তু লাভ নিয়ে, বিলাভডকে নিয়েই মূলত এই কবিতাটা লেখা হয়েছে এবং লাভ মেকিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে কবিতাটা লেখা হয়েছে। তো এখানে ওটা বলা হয়েছে। এবং তিনি এখানে বলা হয়েছে যে তার এই যে প্রেমের কবিতা, এই সবগুলো প্রেমের কবিতাগুলো তার যেমন একই সাথে সাইকোলজিক্যাল তেমন আবার অটোবায়োগ্রাফিক্যালও। ঠিক আছে, এখানে হচ্ছে একই সাথে আমরা তার যে মনস্তাত্ত্বিক চিন্তাধারাগুলো পাবো, আবার তার আত্মজীবনীটাও আমরা তার এই লাভ পোয়েট্রি থেকে পাবো। তো এখানে তিনি বলেছেন যে তার কাছে প্রেম হচ্ছে একটা রহস্যময় জীবনী শক্তি, যেটা অর্থাৎ এই প্রেমের মধ্য দিয়ে তিনি হচ্ছে বেঁচে থাকার একটা অনুপ্রেরণা পান। এবং এখানে আরও বলা হয়েছে যে এমিলি ডিকেনসন প্রেমকে বিভিন্নভাবে তিনি বর্ণনা করেছেন। যেমন তার কাছে প্রকৃতির জন্য যে প্রেম সেটাও একটা প্রেম। দেন হচ্ছে প্রেমকে আবার তিনি খুব প্যাশনেটভাবে প্রেজেন্ট করেছেন, সেক্সুয়ালিটি দিয়ে তিনি হচ্ছে প্রেমটাকে প্রেজেন্ট করেছেন, এভাবে বিভিন্নভাবে। যেমন এটার জন্য বেস্ট এক্সাম্পল কি ওয়াইল্ডনেস। তো আমরা এই কবিতাগুলো যদি পড়ি তাহলে আমরা তার থিম অফ লাভ, অর্থাৎ তিনি প্রেমকে বিভিন্নভাবে উপস্থাপন করেছেন বা বিভিন্ন দিক থেকে তিনি প্রেমকে খুঁজে পেয়েছেন। তো এখানে মূলত ওটাই সংক্ষেপে বলা হয়েছে। থিম অফ ডেথ, মৃত্যুর যে থিমটা তিনি নিতেন তার কবিতায়, এখানে বলেছে যে মৃত্যু ডিকেনসনের কবিতার একটা অন্যতম প্রধান বিষয় ছিল। অর্থাৎ তার কবিতাতে দেখা যেত যে তিনি অমরত্ব চান। এই অমরত্ব, ওটা আবার থিম অফ লাভেও তুমি লিখতে পারো যে অমরত্বকে তিনি একটা ভালোবাসার মতো দেখতেন। এমনকি তিনি হচ্ছে
কেন চাইতেন সবসময়, তার কবিতাতে সবসময় মৃত্যু ওয়ার্ডটা মানে মৃত্যু নিয়েই 2-3 লাইন থাকতোই। কেন? কারণ তিনি হচ্ছে সবসময় অমরত্বের দিকে যেতে চাইতেন। তিনি দেখাতেন মৃত্যুর স্বাদ কখনো হচ্ছে তার কাছে মৃদু, অর্থাৎ খুব তিনি এনজয় করতেন মৃত্যুর স্বাদ, আবার কখনো হচ্ছে এটা খুব ভয়ঙ্কর, আবার কখনো হচ্ছে এটা অনিবার্য, যেটা ঘটবেই। তো তার কাছে মৃত্যুর সংজ্ঞা এক একবার এক এক রকম ছিল। যেমন আমরা যে কবিতা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এখানে আমরা দেখতে পাই তিনি মূলত মৃত্যুকে পার্সনিফাই করেছেন এবং তিনি এটা হচ্ছে উপলব্ধি করেছেন যে এই যে মৃত্যুর যে প্রসেসটা, এই জিনিসটাকে তিনি হচ্ছে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এটা রিডার্সদের সামনে এটাকে তিনি তার যে ফিলিং সেটাকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং তিনি সর্বশেষ বলেছেন এখানে এই পয়েন্টে যে মৃত্যুকে তিনি হচ্ছে বিভিন্নভাবে দেখান, বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট দিক থেকে তিনি মৃত্যুকে দেখান এবং হচ্ছে তিনি এটা বলেন যে অমরত্ব হচ্ছে মৃত্যুর সাথে সম্পর্কিত, অর্থাৎ যদি মৃত্যু না হয় তাহলে তুমি অমরত্ব পাবা না। আর একটা অমরত্বের একটা জীবন পেতে হলে একটা ধাপ আমাদের পেরোতে হয়, সেটা হচ্ছে মৃত্যু। এবং তিনি বলেন যে এটাও হচ্ছে কি একটা যাত্রা, মৃত্যুটা একটা যাত্রা, এটা কোনো শেষ কোনো সীমা নয়, এটাও একটা তোমার জন্য যাত্রা। তো এখানে মূলত সংক্ষেপে এগুলোই বলেছে। দেন হচ্ছে থিম অফ ইমমর্টালিটি, তিনি হচ্ছে ইমমর্টালিটির যে থিমগুলো ব্যবহার করেন, যে এখানে বলা হয়েছে যে তার প্রত্যেকটা কবিতাতে হচ্ছে তিনি ইমমর্টালিটির একটা গুরুত্ব দেখান, যে একটা গুরুত্বপূর্ণ একটা স্থান আছে ইমমর্টালিটির। এবং এমিলি ডিকিনসন বলেন মৃত্যু এবং জীবন এই দুইটার জীবন এবং যে অমরত্ব বা মৃত্যু এবং যে অমরত্ব এই দুইটার মধ্যে একটা সংযোগ আছে এবং এই মৃত্যু অমরত্বের মাঝখানে জীবন হচ্ছে কি একটা সংযোগ স্থাপন করে রাখে, এটা তিনি রিডার্সদের সামনে বা হচ্ছে তার প্রত্যেকটা কবিতা তিনি তুলে ধরেন। এবং হচ্ছে তিনি বলেন যে তার যেই অমরত্বের প্রতি তার যেই দৃষ্টিভঙ্গিটা সেটা হচ্ছে তিনি বিভিন্নভাবে তুলে ধরেন, তিনি অমরত্বকে বিভিন্নভাবে তার কবিতাতে ফুটিয়ে তোলেন। দেন হচ্ছে দ্য থিম অফ পেইন অ্যান্ড সাফারিং, তিনি আরও যে থিমগুলো ব্যবহার করেন তার মধ্যে একটা আছে পেইন, একটা হচ্ছে সাফারিং। তো এখানে বলেছে যে এই যে পেইন এবং সাফারিং এই থিমটা হচ্ছে তার মানে কাব্যিক যে থিমগুলো তিনি নিয়েছেন সবগুলো থিম, তার মধ্যে এই জিনিসটা অন্যতম। প্রকৃতপক্ষে মূলত এমিলি ডিকিনসন সবসময় দুঃখের একটা ভাব থাকতো তার কবিতাতে, তিনি হচ্ছে দুঃখ যন্ত্রণা এইসব অনুভূতির স্রোতেই তিনি সবসময় মানে ভেসে থাকতেন, এটাই বলা হয়েছে। তো বলেছে যে এই যে পেইন এই জিনিসটা মানুষের জীবনে একটা প্রয়োজনীয় ভূমিকা পালন করে, কারণ যদি তুমি পেইন না থাকে তোমার লাইফে, তোমার যদি লাইফে কষ্ট না থাকে তাহলে তুমি নিজেকে বিশুদ্ধ করতে পারবা না, বা হচ্ছে আমাদের যে একটা আনন্দ সেটাকে আমরা ফিল করতে পারবো না যদি আমাদের মধ্যে পেইন না থাকে। তাহলে আমাদের পেইনটাকে ফিল করতে হলে আমাদের উচিত হচ্ছে আনন্দকে ফিল করতে হলে আমাদেরকে পেইনটাকেও ফিল করতে হবে। তো এখানে ওটাই বলা হয়েছে। এমনকি আর একটা কবিতা আছে যেখানে এখন কবিতাটা আমার স্পষ্ট মনে নেই, বাট তিনি বলেছেন যে আমাদের হচ্ছে কষ্ট সহ্য করা উচিত, কষ্ট যদি না থাকতো তাহলে তো সুখটা আমরা পেতাম না। এইভাবে তিনি হচ্ছে তার বিভিন্ন কবিতায় পেইন নিয়ে হচ্ছে তিনি লেখালেখি করেছেন বা থিম হিসেবে নিয়েছেন। দেন সর্বশেষ পয়েন্ট থিম অফ গড অ্যান্ড রিলিজিয়ন, তার কবিতাতে আমরা দেখি গড এবং রিলিজিয়ন নিয়েও তিনি হচ্ছে লেখালেখি করেন। তো তিনি বলেন মানুষ গড এবং হচ্ছে ন্যাচার এই দুইটার সাথে একটা সম্পর্ক আছে। কাদের সম্পর্ক? মানুষের। অর্থাৎ ম্যানস রিলেশনশিপ টু গড অ্যান্ড নেচার ইজ কানেক্টেড থ্রু ডিকিনসনস লাইফ। ডিকিনসন মনে করেন যে তার জীবন জুড়ে মানুষের অর্থাৎ ঈশ্বর এবং যে প্রকৃতি রয়েছে প্রকৃতির সাথে মানুষের একটা সম্পর্ক আছে, তিনি তার জীবন জুড়ে সেটা দেখেছেন। এবং তিনি বলেন তার কবিতাতে তিনি যে গডের প্রতি তার যে একটা মনোভাব বা তার যে একটা বন্ধুত্বপূর্ণ একটা রিলেশন বা হচ্ছে তার গডের প্রতি তার যে তিক্ততা, তার যে আবেগ, তার যে উদাসীনতা, সব কিছুই মূলত তিনি খুব সুন্দরভাবে তার কবিতাতে তুলে ধরেন। অর্থাৎ এক একবার গডের প্রতি তার হচ্ছে খুব অনুরাগ হয়, এক একবার হচ্ছে তার খুব বিরক্ত লাগে, এই যে ম্যাটারগুলো তিনি খুব রাগান্বিত হন, এই সবগুলো হচ্ছে তার কবিতাতে সুন্দরভাবে তিনি ফুটিয়ে তোলেন। সর্বশেষ কনক্লুশনে যেটা বলা হয় যে এমিলি ডিকিনসনের পক্ষে যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেখানে আমরা দেখতে পাই যে এই যে মূল্যায়নটা এটা মূলত প্রশ্নের সাথে মিলে যায়। অর্থাৎ হ্যাঁ, এমিলি ডিকিনসনের তিনি হচ্ছে একজন অমরত্বপূর্ণ এবং হচ্ছে এই যে তার কবিতাতে যে বিভিন্ন থিমগুলো ব্যবহার করেন তিনি, এই থিমগুলো তিনি হচ্ছে এটা প্রমাণিত যে তিনি তার প্রত্যেকটা কবিতাতে এই থিমগুলোই ব্যবহার করেন এবং প্রত্যেকটা থিমেই হচ্ছে কি একটা অমরত্বের টাচ আমরা পেয়ে থাকি। এখানে ওটা বলা হয়েছে যেটা সর্বশেষ এটা প্রমাণিত হয়ে গেল। এবং এখানে বলা হয়েছে যে তিনি হচ্ছে যে আধুনিক কবি হিসেবে
এক্ষেত্রে তিনি শ্রেষ্ঠ, কারণ এই যে থিমগুলো এগুলো সবগুলো হচ্ছে কি মডার্ন পোয়েট্রির থিম, অর্থাৎ মডার্ন পোয়েট্রিতে হচ্ছে এই থিমগুলো লেখকরা কবিরা ব্যবহার করতেন। তো এখানে আমরা বলা হয়েছে যে এমিলি ডিকিনসন সম্পূর্ণরূপে একজন নিখুঁত টাইপের কবি তাকে বলা যেতে পারে, যিনি কিনা বিভিন্ন ছদ্মবেশে তার এই থিমের গভীরতাগুলো বিভিন্নভাবে প্রকাশ করেন, অর্থাৎ এক একবার এক এক রূপ নিয়ে এসে তিনি হচ্ছে এই থিমগুলো মূলত প্রকাশ করেন। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।